হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর ফিলোসফির চ্যাপ্টার 5 প্রত্যক্ষ সম্পর্কে ন্যায়মত বা ন্যায়মতে প্রত্যক্ষের লক্ষণ। চ্যাপ্টার 3 আমি ইতিপূর্বেই শেষ করেছি, আর চ্যাপ্টার 4-এর ভিডিও আমি অলরেডি করে রেখেছি, তোমরা এইখানে ক্লিক করে বিষয়টা দেখে আসতে পারো। আপাতত আমরা চলে যাচ্ছি চ্যাপ্টার 5 ন্যায়মতে প্রত্যক্ষের লক্ষণ। প্রত্যক্ষ কি? প্রত্যক্ষ হলো একটি প্রমা এবং প্রমাণ উভয়ই। প্রত্যক্ষ হচ্ছে জ্ঞান এবং জ্ঞান লাভের প্রণালী দুটোই। এবং প্রত্যক্ষ সম্পর্কে ন্যায়মত বললেই প্রথমেই যার কথা আসে তিনি হলেন মহর্ষি গৌতম, ন্যায় দর্শনের প্রণেতা, অক্ষপাদ দার্শনিক। মহর্ষি গৌতম প্রত্যক্ষের লক্ষণ দিতে গিয়ে তার ন্যায়সূত্র গ্রন্থে বলেছিলেন, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষৎপন্যম জ্ঞানম অব্যাপ্য দেশম অব্যভিচারী ব্যবসাত্মকম প্রত্যক্ষম। অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সন্নিকর্ষের ফলে যে অব্যাপ্য দেশ অব্যভিচারী ব্যবসায়াত্মক জ্ঞান উৎপন্ন হয় তাকেই প্রত্যক্ষ বলে। তো এই সংজ্ঞাটা বোঝার জন্য আমাদের এর ভিতরে থাকা বিভিন্ন পদগুলি বুঝতে হবে। ফার্স্ট হচ্ছে ইন্দ্রিয়। আমাদের মোট 6টি ইন্দ্রিয় আছে। কি কি তোমরা জানো মোটামুটি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টার নাম তোমরা জানোই। এই 5টিকে বলা হয় বাহ্য ইন্দ্রিয়। এছাড়াও ন্যায় দার্শনিকরা অতিরিক্ত আরও একটি জ্ঞানেন্দ্রিয় স্বীকার করে, তার নাম হচ্ছে মন। মনকেও এরা কিন্তু ইন্দ্রিয় রূপে স্বীকার করে, তাই ন্যায়মতে ইন্দ্রিয়ের সংখ্যা হচ্ছে 6টি। দ্বিতীয় যে পদটি এই লক্ষণে রয়েছে বা এই সংজ্ঞায় রয়েছে সেটা হচ্ছে অর্থ। অর্থ মানে এখানে টাকা পয়সা নয়, অর্থ মানে কোনো শব্দের মানেও নয়। অ্যাকচুয়ালি অর্থ শব্দের অনেকগুলো অর্থ হয়। এখানে ন্যায় দার্শনিকরা অর্থ বলতে বুঝিয়েছেন ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়। প্রত্যেকটা ইন্দ্রিয়ের এক একটি করে গ্রাহ্য বিষয় রয়েছে। যেমন রূপের জ্ঞান কান দিতে পারে কি? রূপ মানে ধরো রং বা কালারের জ্ঞান কান দিতে পারবে না, সেটা চোখ দেবে। রসের জ্ঞান জিহ্বা দেবে। গন্ধ নাসিকা, স্পর্শ ত্বক এবং শব্দ হচ্ছে কান। এছাড়া সুখ দুঃখ ইচ্ছা দেশ এই সমস্ত বিষয়গুলির জ্ঞান দিয়ে থাকে হচ্ছে মন। তাহলে এই বিষয়গুলি অর্থাৎ রূপ রস গন্ধ স্পর্শ শব্দ সুখ দুঃখ ইচ্ছা দেশ, এছাড়া বিভিন্ন বস্তু খাবার দাবার ইত্যাদি এই সমস্ত কিছুর জ্ঞান যদি সরাসরি পেয়ে থাকো তাহলে এরা সবাই হয়ে যাবে কিন্তু অর্থ। বোঝা গেল? তাহলে ইন্দ্রিয় হচ্ছে আমাদের 6টা ইন্দ্রিয়, আর অর্থ মানে হচ্ছে সেই ইন্দ্রিয় যে বিষয়গুলোকে জানতে পারে। চোখ জানতে পারে রূপকে, জিভ জানতে পারে স্বাদকে, নাক জানতে পারে গন্ধকে, কান জানতে পারে শব্দকে, ত্বক জানতে পারে স্পর্শকে এবং মন জানতে পারে সুখ দুঃখ ইচ্ছাদেশ প্রভৃতিকে। তবে দুটো বিষয় একসঙ্গে থাকলেই কিন্তু প্রত্যক্ষ হয় না। যেমন এই স্ক্রিনেতেই তোমরা যদি ভালো করে লক্ষ্য করো একটা হরিণের শিং দেখা যাচ্ছে, একদম এই জায়গাটা, এটা হচ্ছে কিন্তু হরিণের শিং, তাই তো? এটা হরিণের শিং, কিন্তু এই হরিণের শিংটা হয়তো তোমরা খেয়ালই করোনি, এখন করছো। কেন করছো? কারণ তোমাদের চোখ আর এই হরিণের শিং এই দুটো কি হয়েছে? একসঙ্গে কানেক্ট হয়েছে। আচ্ছা, তার সঙ্গে বলে রাখি বাহ্য ইন্দ্রিয়ের সঙ্গে কিন্তু মনের যোগ থাকাটাও খুব দরকার। মানে তুমি দেখছো অথচ তোমার মনোযোগ অন্য জায়গায়, তাহলে কিন্তু তুমি সেই জিনিসটা দেখতেই পাবে না। তো এর আগে তোমরা এই হরিণের শিংটি লক্ষ্য করোনি, কারণ তোমাদের মনোযোগ অন্যদিকে ছিল। আমি মনোযোগটা এদিকে আকর্ষিত করেছি। তাহলে মনোযোগযুক্ত চোখ প্লাস হরিণের শিং এই দুটো যখন একসঙ্গে জুড়ে যাচ্ছে এদেরকে বলা হচ্ছে সন্নিকর্ষ। তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সন্নিকর্ষ মানে হচ্ছে দুটো বিষয়ের সম্বন্ধ মেনলি 2 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে সংযোগ আর একটা হচ্ছে সমবায়। সংযোগ মানে যে সম্পর্ক ছিন্ন করা যায়, আর সমবায় মানে যে সম্পর্ক ছিন্ন করা যায় না। তো এই 2 সম্পর্ক রয়েছে এবং এই সম্বন্ধ রয়েছে। এখানে প্রত্যক্ষের ক্ষেত্রে বিভিন্ন সন্নিকর্ষে বিভিন্ন সম্বন্ধ হয়ে থাকে। সব ক্ষেত্রেই যে সংযোগ হবে তা নয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন। তবে এই হরিণের শিং দেখার ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে সংযোগ সন্নিকর্ষ হচ্ছে। ওকে, তো এরপরে আসছি আরও 3টে বৈশিষ্ট্য। অব্যাপ্যদেশ্য অর্থাৎ কি? প্রত্যক্ষ অশাব্দ
প্রত্যক্ষ না তো শব্দ থেকে পাওয়া যায়, না তো শব্দের দ্বারা প্রকাশ করা যায়। কখনোই প্রত্যক্ষকে শব্দের দ্বারা বর্ণনা করা যাবে না। আমি কি দেখছি হুবহু আমি শব্দের দ্বারা পুরোপুরি বর্ণনা করব, এরকমটা হতে পারে না। আমি একটা গরু দেখছি, ব্যাস এইটুকুই বলতে পারি, কিন্তু তার সমস্ত কিছু বর্ণনা করা, তার মানে গায়ে কতগুলো লোম আছে, তার লেজে কতগুলি লোম আছে, তার শিংটা কত ডিগ্রি বাঁকা, এই সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা কি সম্ভব? না, সম্ভব নয়। তার মানে প্রত্যক্ষের মাধ্যমে প্রকাশ করা যায় না। প্লাস গরুর ভেতরে গোত্র জাতি থাকে, মানুষই এমন মনুষ্যত্ব থাকে, এগুলোকে তো বর্ণনা করাই যায় না। তাহলে প্রত্যক্ষ হচ্ছে অশব্দ হবে, অর্থাৎ শব্দ থেকে পাওয়া যায় না এবং শব্দের দ্বারা প্রকাশও করা যায় না। তারপরে 5 নম্বর যে পদটা ছিল সেটা হচ্ছে অব্যভিচারী। ব্যভিচারী মানে হচ্ছে ভ্রান্ত, আর অব্যভিচারী মানে হচ্ছে অভ্রান্ত। মানে কোনো ভ্রান্তিযুক্ত জ্ঞানকে আমরা কিন্তু প্রত্যক্ষ বলতে পারবো না। ভ্রান্তিযুক্ত মানে দড়িকে সাপ দেখছি, এটাকে প্রত্যক্ষ বলাই যাবে না। বা হচ্ছে সোজা লাঠিকে জলে ডোবালে বাঁকা দেখছি, এটাকেও প্রত্যক্ষ বলা যাবে না। তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভ্রান্তি হয় এবং সেই ভ্রান্তিগুলোকে কিন্তু আমরা কখনোই প্রত্যক্ষের লিস্টে ফেলবো না। তাহলে প্রত্যক্ষ ভ্রান্তি থেকে পুরোপুরি আলাদা, যত রকম ভ্রান্তি রয়েছে। আর ব্যবসায়াত্মক মানে হচ্ছে সুনিশ্চিত। সুনিশ্চিত মানে নিশ্চিত। এখানে প্রত্যক্ষের নিশ্চয়তার প্রতি কোনো সন্দেহ থাকে না। যদি সন্দেহ থাকে তাহলে সেটাকে প্রত্যক্ষ বলাই যাবে না। যেমন এখন কটা বাজে? হ্যাঁ, 10টা 15। এই যে এটার প্রতি যদি আমার মনে সন্দেহ থাকে যে এখন সত্যি কি 10টা 15 বাজে নাকি বাজে না, তাহলে কিন্তু সেটাকে প্রত্যক্ষ বলা যাবে না। বা আমার সামনের ওই বস্তুটি কি সত্যি হরিণের শিং, তাহলেও কিন্তু ওটাকে প্রত্যক্ষ বলা যাবে না। তো সন্দেহ থাকলে, সংশয় থাকলে তাকে প্রত্যক্ষ বলা যায় না। তাহলে এই গেল মহর্ষি গৌতমের প্রদত্ত প্রত্যক্ষের লক্ষণ বা এই চ্যাপ্টারের মূল বিষয়। তবে হ্যাঁ, মহর্ষি গৌতমের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার বিরুদ্ধে কিন্তু কিছু সমালোচনা উঠেছে। প্রথম কথা, মহর্ষি গৌতম যে সংজ্ঞাটি দিয়েছেন, এখানে বলছেন ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সন্নিকর্ষের প্রয়োজন প্রত্যক্ষ হওয়ার জন্য। কিন্তু ঈশ্বর, তার তো কোনো ইন্দ্রিয়ই নেই। ঈশ্বরের চোখও নেই, নাকও নেই, কানও নেই, তিনি নিরাকার, তার আকার আকৃতি নেই। তাহলে তিনি আমাদেরকে দেখতে পাবেন না, তাই তো নাকি? যদি আমরা মহর্ষি গৌতমের সংজ্ঞা ধরে নিই, তাহলে ঈশ্বর আমাদেরকে দেখতে পান না, কারণ ঈশ্বরের তো কোনো ইন্দ্রিয়ই নেই। আর উনি বলেছেন ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সন্নিকর্ষ হলেই প্রত্যক্ষ হয়। তাহলে এই সংজ্ঞায় কিন্তু অব্যাপ্তি দোষ ঘটে গেল, অর্থাৎ ঈশ্বর কিন্তু লিস্টের বাইরে চলে এলো। শুধু তাই নয়, যদি ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সন্নিকর্ষই প্রত্যক্ষ হয়, তাহলে যখন আমরা পুরনো ঘটনাকে মনে করি, তাহলে মন হচ্ছে ইন্দ্রিয় আর পুরনো ঘটনা হচ্ছে বিষয়, তাদের মধ্যে সন্নিকর্ষ হয়ে যাচ্ছে। তাহলে কি সেটাকে প্রত্যক্ষ বলবো? তাহলে স্মৃতি প্রত্যক্ষ হয়ে যাবে। বা হচ্ছে যখন আমরা অনুমান করি, তখন চোখের সঙ্গে বহ্নিব্যাপ্য ধূমের যে প্রত্যক্ষ হয়, তার মানে ওটা প্রত্যক্ষই হয়ে গেল। তাহলে পাহাড়ে আগুন আছে, এই জ্ঞানটাকে প্রত্যক্ষ বলতে হবে? বলা যায় না, তাই তো? তাহলে এখানে সংজ্ঞাটা কি হচ্ছে? অব্যাপ্তি দোষ হয়ে যাচ্ছে। অর্থাৎ সংজ্ঞা যতজনকে বোঝানোর কথা, তার বেশি মেম্বারও এই সংজ্ঞার মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে। তাহলে এই সংজ্ঞাটা একটা পারফেক্ট প্রত্যক্ষের সংজ্ঞা নয়, যে কারণে পরবর্তীকালে নব্য ন্যায় দার্শনিক যারা ছিলেন, তারা এই মহর্ষি গৌতমের সংজ্ঞার কিছুটা পরিবর্তন করেন এবং নতুন সংজ্ঞা সৃষ্টি করেন। এক্ষেত্রে দুটো সংজ্ঞা তোমাদের মনে রাখতেই হবে। একটা হচ্ছে গঙ্গেশ উপাধ্যায় তার তত্ত্বচিন্তামণিতে সংজ্ঞা দিয়েছেন প্রত্যক্ষের। কি বলেছেন? প্রত্যক্ষ সাক্ষাৎকারিত্ব লক্ষণম, অর্থাৎ সাক্ষাৎকারিত্বই হচ্ছে প্রত্যক্ষের লক্ষণ। কোনো কিছুকে সরাসরি অনুভব করাটাই প্রত্যক্ষ। যেমন আমি সরাসরি তোমাদের দিকে তাকিয়ে আছি, তোমরা সরাসরি আমাকে দেখছো স্ক্রিনে, এটাই প্রত্যক্ষ। আমি দুপুর 12টার সময় ছাদে উঠলাম এবং উঠে উপরের দিকে তাকালাম, মাথার উপরে সূর্যকে সরাসরি দেখতে পাবো, এটাই প্রত্যক্ষ। এবং গঙ্গেশ উপাধ্যায় যে ডেফিনেশান দিয়েছে, সেখানে কিন্তু তিনি খুব চালাকি করেছেন। তিনি কোনো ইন্দ্রিয়ের নাম উল্লেখ করেননি, অর্থাৎ ইন্দ্রিয় না থাকলেও কিন্তু প্রত্যক্ষ হতে পারে। তার মানে এই ডেফিনেশানটা ঈশ্বরের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, কিন্তু এই ডেফিনেশানটা অনুমানকে কিন্তু ইনক্লুড করবে না। কারণ অনুমানে সাক্ষাৎ আমরা আগুনকে জানি না, আমরা সাক্ষাৎ ধোঁয়াকে জানি।
তাহলে ধোঁয়ার জ্ঞান প্রত্যক্ষ হবে, আগুনের জ্ঞান প্রত্যক্ষ হবে না। বা হচ্ছে যখন আমরা পুরনো ঘটনার কথা মনে করি, স্মৃতি যেটাকে বলছে, সেই স্মৃতিকেও কিন্তু আমরা প্রত্যক্ষ বলতে পারবো না, কারণ স্মৃতির ক্ষেত্রে কি হয় না, সংস্কারের সঙ্গে আমাদের সরাসরি অনুভব হয়, কিন্তু পুরনো ঘটনার সঙ্গে আমার সরাসরি অনুভব হয় না। পুরনো ঘটনার একটা সংস্কার মানে হচ্ছে ছাপ বা ছবি বলা যেতে পারে, যেটা মূল বিষয়ের থেকে কিছুটা আবছা হয়। যেমন আমাকে এখন দেখছো, এটা হচ্ছে তোমাদের প্রত্যক্ষ। আর ফোন বন্ধ করে পরের দিন বিকালবেলা চোখ বন্ধ করে আমার কথা ভাবছো, আমার যে ছবিটা তোমাদের সামনে ফুটে উঠবে সেটা হচ্ছে সংস্কার। এবং সংস্কারের সঙ্গে সন্নিকর্ষ হয়, প্রত্যক্ষের বিষয়ের সঙ্গে সরাসরি সম্বন্ধ হয় না। তাহলে গঙ্গেশ উপাধ্যায় তত্ত্বচিন্তামণিতে বললেন সাক্ষাৎকারিত্ব লক্ষণম, প্রত্যক্ষের লক্ষণ হচ্ছে সাক্ষাৎকারিত্ব। আবার বিশ্বনাথ তার সিদ্ধান্ত মুক্তাবলীতেও সংজ্ঞা চেঞ্জ করলেন। বিশ্বনাথ সংজ্ঞা দিতে গিয়ে কী বললেন যে জ্ঞানাকরণক জ্ঞানং প্রত্যক্ষম, অর্থাৎ যে জ্ঞানের করণ অন্য কোনো জ্ঞান নয়। করণ মানে জ্ঞান লাভের অসাধারণ কারণ। প্রত্যেকটা প্রমাণের ক্ষেত্রে কিন্তু এক একটা করে করণের প্রয়োজন হয়। যেমন নব্যন্যায় মত যদি ধরে নিই, তাহলে প্রত্যক্ষের করণ হচ্ছে ইন্দ্রিয়। আচ্ছা, অনুমানের করণ হচ্ছে ব্যক্তি জ্ঞান, দেখো জ্ঞানের কথা আসছে। উপমান হচ্ছে সাদৃশ্য জ্ঞান, আর হচ্ছে শব্দ হচ্ছে পদার্থ জ্ঞান। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে জ্ঞানের প্রয়োজন হচ্ছে, কিন্তু প্রত্যক্ষে ইন্দ্রিয় প্রয়োজন হয়। ইন্দ্রিয় কিন্তু কোনো জ্ঞান নয়। সোজা কথা, প্রত্যক্ষ করতে গেলে কোনো হোম টাস্কের দরকার পড়ে না। বুঝতে পেরেছো? মানে ধরো তুমি ঘর থেকে বেরিয়ে পড়লে, রাস্তায় কিছু দূর যাওয়ার পরেই দেখলে যে শাহরুখ খান হেঁটে যাচ্ছে, অর্থাৎ তোমার কোনো প্রিপারেশান ছিল না শাহরুখ খানকে দেখার, কিন্তু যেহেতু সে তোমার সামনে চলে এসেছে, তোমার প্রত্যক্ষ হয়ে গেল। তার মানে প্রত্যক্ষের জন্য কোনো পূর্ব জ্ঞানের প্রয়োজন হয় না। কিন্তু অনুমান করতে গেলে আগে হোম টাস্ক করে যেতে হয়। যেখানে ধোঁয়া থাকে সেখানে আগুন থাকে, এই জ্ঞানটা আগে ভাগে জেনে যেতে হয়, তবে তুমি পাহাড়ে ধোঁয়া দেখে আগুনের অনুমান করতে পারবে। বা গো সদৃশ গবয়, এই অতিদেশ বাক্যের জ্ঞান, এটা আগে ভাগে থাকতে হয়, তবে তুমি জঙ্গলে গো দেখলে তাকে গবয় দেখলে তাকে গোর সঙ্গে কম্পেয়ার করে চিনতে পারবে। বা সব পদের জ্ঞান, পদার্থ জ্ঞান, এগুলো না জানলে তুমি শব্দের গামানয় বা গঙ্গায় ঘোষ সব বাক্যের মানেই বুঝতে পারবে না। যেমন এখন তোমরা বুঝছো না আর কি বললাম আমি, বুঝছো না তাই তো, কারণ তোমাদের ওই পদগুলোর জ্ঞানই নেই। তার মানে জ্ঞান দরকার, কিন্তু প্রত্যক্ষের জন্য কোনো জ্ঞান দরকার হয় না। বিশ্বনাথ সংজ্ঞা দিলেন জ্ঞানাকরণক জ্ঞানং প্রত্যক্ষম। তাহলে এই তিনটে সংজ্ঞা খুব মনে রাখতে হয়। মহর্ষি গৌতমের সংজ্ঞা, ইন্দি আর্থ সন্নিকর্ষাৎ পাণ্যম জ্ঞানম প্রত্যক্ষম, অব্যাপ্যদেশম অব্যবিচারী ব্যবসাত্মকম। আচ্ছা, বিশ্বনাথের সংজ্ঞা প্রত্যক্ষ, এই জ্ঞানাকরণক জ্ঞানম প্রত্যক্ষম। আর গঙ্গেশ উপাধ্যায়ের সংজ্ঞা প্রত্যক্ষ সাক্ষাৎকারিত্ব লক্ষণম। তো এই ক্লাসটা এই পর্যন্তই রাখছি। প্রত্যক্ষ সম্পর্কে আরও কিছু আলোচনা নিয়ে আসছি নেক্সট ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থেকো এবং বন্ধুদের মাঝে এই বিষয়টি শেয়ার করে দিও। আরও একবার বলে রাখছি, চতুর্থ অধ্যায় কিন্তু আমি আগেই শেষ করে রেখেছি, তোমরা গিয়ে ভিডিওটি দেখে আসতে পারো।